মূল্যস্ফীতি নিয়ে আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। মূল্যস্ফীতি অনেক মাস ধরেই উচ্চ হারে বিরাজ করছে। সর্বশেষ তা বেশি মে মাসেও সেটি প্রায় 10% ছুঁয়েছে। এমন পরিস্থিতিতে আগামী অর্থ বছরে বাজেট আসছে। এই সময়ে সাধারণ মানুষের জীবন জীবিকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কেমন বাজেট চাই আর কেমন বাজেট আসছে, এ নিয়ে কথা বলবো আমরা। সঙ্গে আছেন অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ এবং FBCCI এর সাবেক সভাপতি আব্দুল মাতুব আহমদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বাজেট নিয়ে অর্থযোগের আজকের বিশেষ আলোচনায়। প্রথমে প্রশ্ন রাখতে চাই মাসরুর রিয়াজের কাছে। মাসরুর রিয়াজ, এবার বাজেটে সাধারণ মানুষের মূল চাওয়া দ্রব্য মূল্য যাতে কমে, মূল্যস্ফীতি যাতে কমানো সম্ভব হয়, অর্থাৎ মূল্যস্ফীতি কমানো নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে মানুষরা। কি মনে করেন, মূল্যস্ফীতি কি এবারকার বাজেট সামাল দিতে পারবে? নিঃসন্দেহে মূল্যস্ফীতি এবং তার সাথে সাথে আমাদের যে গত প্রায় 2 বছরের অধিক সময় ধরে একটা ম্যাক্রো ইকোনমিতে একটা কঠিন সময় চলছে, সেটাকে অ্যাড্রেস করা এবারের বাজেটের সর্বোচ্চ প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই কারণে ইনফ্লেশন, সেই ফাইটটাকে বাজেট কিভাবে সাপোর্ট করতে পারে, আমার মনে হয় বাজেটের স্ট্র্যাটেজিতে সেটা থাকা উচিত। এখন সেটা পারবে নাকি সেটা ডিপেন্ড করবে কয়েকটা জিনিসের উপর। মূল্যস্ফীতিকে যদি আমরা কন্ট্রোলে আনতে চাই, কমাতে চাই, তাহলে আমাদের মনিটারি পলিসি যেই দিকে আগাচ্ছে, যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি নেওয়া হয়েছে গত জুলাই থেকে, কিন্তু তারপরেও আমি বলবো এই ফেব্রুয়ারি মার্চ থেকে যখন ইন্টারেস্ট রেটটাকে ফুললি লিবারালাইজ করা হয়েছে, তখন থেকে আমি মনে করি মনিটারি পলিসিটা ইন্টারেস্ট রেট ইনফ্লেশন কন্ট্রোলে একটা সঠিক জায়গায় এসছে। আমার বাজেট, যেটা ফিসকাল পলিসির একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট আমি বলবো, সেই বাজেটকে কিন্তু মনিটারি পলিসিকে সাপোর্ট করতে হবে বা অ্যালাইন থাকতে হবে। তার মানে হলো বাজেট এক্সপ্যানশনারি হতে পারবে না, উচ্চাভিলাষী অন্তত এই বছরটা হতে পারবে না। আমরা যদি স্টেবিলাইজ করি, পরে দেখা যাবে আবার হয়তো আমরা যদি আমাদের সেই সামর্থ্য থাকে, আমরা উচ্চাভিলাষী আবার হতে পারবো। তাহলে আমার বাজেটের যদি আমি মানে ছোট রাখতে হয় বা রিজনেবলি ছোট রাখতে হয়, আমি একেবারে ছোটর কথা বলছি না, তাহলে আমাদেরকে উন্নয়ন বাজেটে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর তার সাথে সাথে যেগুলো প্রয়োজনীয় প্রকল্প, সেখানে যাতে আননেসেসারি অ্যাডিশনাল কস্ট না থাকে, তার মানে হচ্ছে কস্ট অ্যাসেসমেন্টে একেবারে রিয়েলিস্টিক এবং কনজারভেটিভ সেটা থাকতে হবে। তার না হলে আমি বাজেটের সাইজ যে রিজনেবল কন্ট্রোলে থাকা দরকার সেটাতে রাখতে পারবো না, এবং তার আরেকটা এফেক্ট গিয়ে পড়বে, আমার ডেফিসিট বড় হয়ে যাবে। এবং এই বর্তমান ইকোনমিক কনটেক্সটে বা ম্যাক্রো ইকোনমিক যে চ্যালেঞ্জ আমাদের আছে, তাতে আমার লার্জ ডেফিসিট একেবারেই কাম্য নয়। সো বাজেটের একটা মানে যে ইনফ্লেশন ফাইট করার একটা ওয়ে থাকবে সেই জায়গাটা। দ্বিতীয় যে বাজেট ইনফ্লেশনকে যে জায়গাটায় অ্যাড্রেস করতে পারে, সেটা হলো আমাদের বিভিন্ন ট্যাক্স রেট বা ট্যাক্স পলিসির বিভিন্ন অ্যাপ্লিকেশন। তো আমরা জানি যে ইনফ্লেশনের এফেক্টটা আমাদের লো ইনকাম যে মানুষ, তাদের মধ্যে অনেক বেশি। এবার ইনফ্যাক্ট মিডল ক্লাসকেও এটা বেশ খারাপ ভাবে এফেক্ট করেছে, তাদের কস্ট অফ লিভিং অনেক বেড়ে গেছে। তো সেই জায়গাটায় এসেনশিয়াল প্রোডাক্টস যেগুলো, সেটা খাদ্য হতে পারে, সেটা জ্বালানি হতে পারে, পাওয়ার হতে পারে। এই জ্বালানি আর পাওয়ার কিন্তু আবার বিজনেসের জন্য খুব ইম্পর্টেন্ট। সেই জায়গাটায় কোথায় আমাদের ট্যাক্সটাকে সহনীয় পর্যায়ে রাখা বা নামিয়ে আনার সুযোগ আছে, সেই দিকটাও আসলে নজর রাখতে হবে। তাহলে আমরা মূল্যস্ফীতির ব্যাপারে কিছুটা হলেও সামাল দেওয়া যাবে এবার বাজেটে। মাসরুর রিয়াজ থাকুন আমাদের সাথে। মাতুব আহমেদের কাছে যেতে চাই। মাতুব আহমেদ, সম্প্রতি বাণিজ্য মন্ত্রী বলেছেন মূল্যস্ফীতি কমানোর জন্য টিসিবির যে কার্যক্রম, অর্থাৎ সরকারি বিপণন ব্যবস্থার যে কার্যক্রমটি রয়েছে, সেটি আরো সম্প্রসারণ করা হবে। কি মনে করেন, এই সম্প্রসারণের মাধ্যমে কি মূল্যস্ফীতি কমানো যাবে? প্ল্যান কি কাজে আসবে? মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় জনগণের জন্য কাজ করতে চান, জনগণের মুখে হাসি চান। এবং যখন দেখছেন যে এই মূল্যস্ফীতি বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, বারবার বলা সত্ত্বেও বড় বড় যারা বিজনেস করেন এগুলোতে, তারা কিন্তু প্রাইসটাকে রিজনেবল রাখতে পারছেন না, তখন কিন্তু বাধ্য হয়েই সরকার প্রান্তিক যারা জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা রেশনিং কিংবা একটা ইজি সিস্টেমে এই নিত্য প্রয়োজনীয় দেওয়ার জন্য চেষ্টা করেন। এবং এটা কিন্তু ইনফ্লেশনকে থামানোর জন্য এটা করা হয় না। এটা সাধারণত করা হয় যারা প্রান্তিক আছেন, যারা এখন যাদের লাগবে, তাদেরকে এখন কিছু যোগান দেওয়া, এবং এটা অবশ্যই ভালো। কিন্তু যদি আমরা আমাদের
ইনফ্লেশন নামাতে হয়, যেভাবে মাস্টার সাহেব বললেন, এটা একটু লং টার্ম ভিউ নিতে হবে এবং এখানে সবাইকে সম্পৃক্ত করতে হবে। আমি কিন্তু এখানে সরকারের কোনো ঘাটতি দেখছি না। সরকার কিন্তু বারবার চেষ্টা করছেন কিভাবে এই ইনফ্লেশনকে কমানো যায়, এমনকি তাদের ইলেকশন এজেন্ডাতেও এই ইনফ্লেশন কমানোর এজেন্ডা তারা দিয়েছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে বিদেশে জিনিসের দাম কমে গেলেও আমাদের এখানে দাম বেড়ে যাচ্ছে। তার মেইন প্রভাবটা হলো ডলার। ডলার 86 থেকে চলে গিয়ে 117 হয়ে গেছে। এটা তো আমাদের কারো কন্ট্রোলের না, এটা ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন। তারপরে যুদ্ধ চলছে, সেই রাশিয়ার যুদ্ধ থেকে শুরু করে এখন ফিলিস্তিনের যুদ্ধ চলে আসছে। তো এই যুদ্ধ কিন্তু আমাদের একটা পুরো পরিস্থিতিকে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন দিচ্ছে। তো আমি মনে করি সরকার সবসময় জনবান্ধব, ব্যবসা বান্ধব এই বিগত এত বছর ধরে দিয়ে গেছেন এবং এবারেও সেটা ওনারা দেবেন বলে আমি মনে করি। কিন্তু ওনাদের জন্য এবার কষ্টটা বেশি, কোনো কিছু স্যাক্রিফাইস করতে হবে জনগণকে সেবা দেওয়ার জন্য। তাহলে সেই ক্ষেত্রে সেখানে আমরা মোটা দাগে একটি দিকে আসতেই পারি। তাহলে বর্তমান যে পরিস্থিতি যাচ্ছে সেই ক্ষেত্রে আসলে বাজেটে খুব বুঝে শুনে আসলে আমাকে এগোতে হবে, সেটা কারণ মূল্যস্ফীতির যে পরিস্থিতি রয়েছে সেটিকে সামাল দিতে হলে একটি বড় পরিকল্পনার প্রয়োজন হচ্ছে এবং দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা রয়েছে। আপনারা দুজনেই আমাদের সাথে থাকুন, আপনাদের দুজনের কাছে আবার আমরা ফিরবো। এই মুহূর্তে একটি বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরছে আপনাদের সাথে আলোচনায়। দর্শক, আপনারা আছেন একাত্তরে, চলছে বাজেট নিয়ে বিশেষ অর্থযোগ। দর্শক, উচ্চ মূল্যস্ফীতি দরিদ্রকে আরো দরিদ্র করে আর অন্যদেরও ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। তাই এমন পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে নাজুক জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া সরকার ও রাষ্ট্রের দায়। এই দায় কিভাবে পূরণ হতে পারে বাজেটে, এই নিয়ে কথা বলবো এই পর্বে। আমাদের সাথে আমাদের দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের অতিথি এফবিসিসির সাবেক সভাপতি আব্দুল মাতুব আহমেদ এবং অর্থনীতিবিদ এম মাসুর রিয়াদ। আমরা তাদের কাছে ফিরছি, আবার আপনাদের কাছে ফিরলাম। আবারও স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনের জন্য আপনাকে। এইবারকার পর্যায়ে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটি মূলত আমরা রাখতে চাই, প্রথমে প্রশ্নটি রাখবো আব্দুল মাসুর রিয়াজের কাছে। আগে আমরা জেনেছি বাজেট অনেক সংবেদনশীল এবং সংকোচনমূলক। এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতেও খুব বেশি ব্যয় বাড়াতে পারছে না সরকার। তাহলে উচ্চ মূল্যস্ফীতির পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার ব্যয় তো আরো বাড়ানো দরকার ছিল, কি মনে করেন আপনি? অবশ্যই এই কঠিন পরিস্থিতিতে যারা মানে নিম্ন আয়ের এবং ভালনারেবল পপুলেশন, তাদেরকে তো প্রোটেকশন দিতেই হবে। এখন ব্যয় ওভারঅল বাড়াতে পারবে না, এটার মানে কিন্তু যে তাদেরকে প্রোটেকশন দিতে পারবে না তা নয়। এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না। আমি যদি ওভারঅল ব্যয় না বাড়াতে পারি, তারপরেও আমি যদি আমার অ্যালোকেশন গুলো প্রায়োরিটি ধরে করি এবং অনুৎপাদনশীল বা আননেসেসারি বা লেস ইম্পর্টেন্ট বা মানে অতি প্রয়োজনীয় নয়, এই খাতগুলোতে এই বছরটায় আমি বাজেটারি অ্যালোকেশন যদি আমি কম রাখতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই বছরটায় আমার প্রবৃদ্ধি যদি একটু কমও হয়, দ্যাটস ফাইন, কারণ আমার প্রায়োরিটি হলো এই ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জ গুলোকে স্টেবিলাইজ করা। সুতরাং প্রবৃদ্ধির জন্য রিকোয়ার্ড যে খাতগুলো, সেখানে আমার অ্যালোকেশন থাকতে হবে। সেখানে যদি আমি একটু কিছু কম অ্যালোকেশন দিই, তাতে আমার এমন বড় কোনো ক্ষতি নেই, কারণ আমার উই হ্যাভ এ বিগার প্রবলেম টু ডিল উইথ অ্যান্ড হ্যান্ডেল। তো সেই জায়গাগুলো থেকে যদি আমি অ্যাডজাস্ট করে আমাকে এই ভালনারেবল পপুলেশন, ইনকাম ওয়াইজ, ইনফ্লেশন এফেক্ট ওয়াইজ যারা ভালনারেবল, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে কিছু সুরক্ষা আমাদের দিতেই হবে। সেটা আমাদের ফুড সাপোর্টেই হোক, আর যেহেতু জ্বালানি বা বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সেই জায়গাতে আমি কি ধরনের রিবেট দিতে পারি, রোল ব্যাক বলে। একদিকে দাম বাড়ছে, তার জন্য খরচ বেশি হচ্ছে, কিন্তু অন্যভাবে রোল ব্যাক করে তাদেরকে সেই ভালনারেবল বা লো ইনকাম পপুলেশনকে কিছুটা হয়তো তাদেরকে আবার ফেরত দেওয়া যেতে পারে অন্য চ্যানেল দিয়ে। সেগুলো আমরা কিভাবে করতে পারি সেটা দেখতে হবে। ওভারঅল বাজেটের স্পেন্ডিং কম থাকতে হবে, কিন্তু এটার মানে এই না যেখানে আমার প্রয়োজন স্পেন্ড করা সেখানে আমি স্পেন্ড করব না। এবং সুরক্ষা দেওয়া ভালনারেবল গ্রুপকে ইনফ্লেশন থেকে, এই কঠিন অর্থনৈতিক যে কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো থেকে, এটা আমার হাইয়েস্ট প্রায়োরিটি। এবার তাদেরকে এবার সুরক্ষা আসলে দেওয়া সবচেয়ে বেশি জরুরি। মাসুর রিয়াজ, আপনি থাকুন আমাদের সাথে। একই প্রশ্ন রাখতে চাই মাতুব আহমদের কাছে। মাতুব আহমদ, আপনি কি মনে করেন এই সামাজিক সুরক্ষা খাতের বর্তমান যে পরিস্থিতি এবং যে বরাদ্দ আসলে থাকছে সেটি কতটুকু আসলে পর্যাপ্ত এবং এজন্য আসলে কি করা দরকার ছিল? মাতুব আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সামাজিক যে সুরক্ষা, এটা মিন করে যে একেবারে প্রান্তিকে যারা আছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, ঠিক আছে সব? জি বলুন। বললি
আম, প্রান্তিকের যারা আছেন জনগোষ্ঠী, টাইম হ্যাজ কাম ফর দ্য লার্জ প্রাইভেট সেক্টর কোম্পানিজ, তারা তাদের অ্যাক্টিভিটিস গুলো এই প্রান্তিক জনগোষ্ঠীর দিকে এখন তাকাতে হবে। তাদের যে উদ্ধৃত আয়, তারা যে বেশি ইনকাম করছে, সরকারের পাশাপাশি তারাও এই প্রান্তিক জনগোষ্ঠী স্কিমে তাদেরকে ফান্ডিং করতে হবে, এবং সেই ফান্ডও যদি আশা দেওয়া যায়, অনেক কোম্পানি আছে যারা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ফান্ডস এই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য খরচা করতে পারবে। আপনি দেশে বিদেশে দেখবেন যে বড় বড় যে ডোনেশন গুলো এগুলো প্রাইভেট সেক্টর থেকে আসে, এবং আমাদের এখানে সরকারের তো টাকা এবারে অনেক কম। সেজন্য আমি মনে করি যে প্রাইভেট সেক্টরদের আসা দরকার, এবং যতটা সরকার পারবেন দেবেন, বাকিটা প্রাইভেট সেক্টর থেকে আনা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ আব্দুল মতলব মোহাম্মদ, বেশ দারুণভাবে আপনার কাছে বিষয়টি জেনে নিলাম, এবং একই সাথে এম মাসুর রিয়াজকেও ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের সাথে যুক্ত হয়ে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে আমাদের দুজন অতিথি যুক্ত ছিলেন বাজেট নিয়ে, সামাজিক সুরক্ষা খাত নিয়ে, এবং একই সাথে বাজেটে প্রস্তাবিত যে বিভিন্ন দিক রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের সাথে